আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই গুরুচণ্ডাল দোষের যে এপিসোড আমরা শুরু করছি। আমার সাথে গোবিন্দদা আছে। গোবিন্দদা, স্বাগত জানাই। নমস্কার। ধনু লগ্নের যারা জাতক জাতিকা, এদের নিজেদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য বা চারিত্রিক যে প্রকৃতি, আচ্ছা এই এপিসোড কিন্তু সারা জীবনের জন্য। এর সাথে বর্তমান সময়ের আপনি যদি মিল খুঁজে পান তো পেলেন, কিন্তু আপনার সারা জীবনের মিল খুঁজে পাবেন। গোচর থেকে আমরা বানাচ্ছি না এটা। আপনার জন্মছকে বৃহস্পতি রাহু একত্রে বসে আছে, সেই জায়গাটা দেখবেন। এনাদের এই যে ধরো ব্যক্তিগত যে চারিত্রিক যে বৈশিষ্ট্য আর কি, ধনু লগ্নের, ধনু রাশির, সেটা ঠিক কীরকম সেটা একটু জেনে নিন, দেন তারপরে আমরা গুরুচণ্ডালের দিকে চলে যাব। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাইছি না, হুম আপাতত গুরুচণ্ডাল যে যোগ, হুম তার সাথে এর চরিত্রের সমন্বয় নিয়ে কথাটা বললে ভালো লাগবে। হ্যাঁ, যেটা তোমার সুবিধে আচ্ছা, হবে। প্রথমে তোমাকে বলি, হুম এই যে ছবিটা, ধনুর যে ছবিটা, হুম একটু আমাদের দেখে নিতে হবে। হুম নিম্নাংশ যেটা, গলা থেকে নিচের অংশটা একটি পশু, হুম তার উপরের অংশটা একটা মানুষ হুম একটা তীর ধনুক নিয়ে শিকারে উদ্যত বা নির্দিষ্ট জায়গায় লক্ষ্যভেদের জন্য উদ্যত। একদম তাই। আচ্ছা, হঠাৎ এই জায়গায় কেন পশুর অর্ধেকাংশ দেওয়া হলো, মানুষের অর্ধেকাংশ দেওয়া হলো? হুম না, এটা বৃহস্পতির নিজের ঘর, হুম মানবিক দিকটা তার জন্য রাখা হয়েছে। আচ্ছা বাকি এটা রাহুর নিচস্থ স্থল, এখানে রাহু নিচস্থ হন, আচ্ছা যার জন্য একটা পশুত্ব সেখানে দেখানো হয়েছে। এবারে উনার মধ্যে রাহুর প্রাবল্যতা যদি বেশি চলে আসে, তাইলে পশুত্বের দিকটা এর মধ্যে বেশি প্রকাশ পাবে। আচার আচরণ ব্যবহার, মানে একটা বলে না, কথায় কথায় বলে না জানোয়ার, হুম মানে খারাপ দিকটা এর মধ্যে বেশি প্রকাশ পাবে। হুম আবার বৃহস্পতির প্রাবল্যটা ভালো থাকলে তাইলে কিন্তু অনেকটা কি করবে, লক্ষ্য ভেদ করতে সে পারবে, স্থির হবে, প্রজ্ঞাবান হবে, জ্ঞান সঞ্চয় করতে পারবে। তবে যাই ঘটুক না কেন, উভয়ই তো এই জায়গাটায় আছে। হুম রাহু তাইলে তার নিচস্থ ঘরে নিচস্থ অবস্থায় আছেন, আবার বৃহস্পতিও স্বগৃহে আছেন। দুজনই যখন দুজনার গুণাবলীটা দেওয়ার চেষ্টা করবেন, তার জীবনে কিন্তু অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, দ্বন্দ্ব আসবে, রাগ আসবে, ক্রোধ আসবে, প্রচণ্ড ক্রোধ। কীরকম আসবে যেন, একটা ছোট্ট উদাহরণ দিই। হট করে রেগে যাবেন, কিছুক্ষণ পরে শান্ত হয়ে বুঝতে পারবেন তার রাগ করাটা ঠিক হয়নি। প্রথমে রাহু একদম তার প্রাবল্যটা দেখিয়ে দিল, তার কিছুক্ষণ পরে তিনি অনুধাবন করলেন যে আমার এই জায়গায় এভাবে কথা বলাটা উচিত হয়নি, কি রেগে যাওয়াটা উচিত হয়নি, কি এই আচরণ করাটা উচিত হয়নি। হুম ততক্ষণে তো ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, না না, সেটা ঠিকই আছে, কিন্তু মানে আমার যেটা বিষয় যে ধরো জাতক বা জাতিকা, তার রাগের আগের প্রশ্নটা কে তুলবে? মানে মানে সে যে রেগেছে তার তো কিছু একটা কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে অকারণে কিছু ঘটছে, এ তো হতে পারে না। না, ধরো আমি এখন এই গুরুচণ্ডাল দোষ নিয়ে আমি কথা বলছি। এই গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ জাতক জাতিকা প্রচণ্ড রেগে যাবে ইত্যাদি ইত্যাদি, তো রেগে যাওয়ার আগের সিচুয়েশনটা কোথায় গেল? আচ্ছা, তোমাকে উনি কার উপর রাগ করছেন? ঈশ্বর, ধরে নিচ্ছি একটা ফাঁকা আইল্যান্ডে উনি আছেন, হ্যাঁ, সেখানে কেউ নেই। হুম, নদীর মাঝখানে নৌকা নিয়ে উনি ধরুন আছেন, কেউ নেই, উনি রাগ করছেন, কিছু শব্দবন্ধনী উনি উচ্চারণ করছেন, কারো না কারোর উদ্দেশ্যে তো যাবে। তাহলে সেই উদ্দেশ্যিত যে ব্যক্তি, সেই ঈশ্বরও যদি হয়, কি এমন ঘটনা ঘটলো তার রিয়াকশনে উনি রাগ করছেন? এই জায়গাটা আমাকে জানতে হবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। চিনি চিনি
তার চরিত্রের প্রথম বৈশিষ্ট্য কি? মিষ্টি। চিনির প্রথম চারিত্রিক বৈশিষ্ট্যটা হচ্ছে মিষ্টতা। ঠিক আছে, তুমি তাকে ব্যবহার করবে মিষ্টি যেখানে প্রয়োজন আছে, বা না ব্যবহার করলেও তার কিন্তু গুণাবলীটা তার মধ্যে থেকে যাচ্ছে। উনি যখন জন্মেছিলেন তখনই এই গুণাবলীটা এর জায়গায় আছে। রাম সাম যদু মধু যাই ঘটনা সামনে ঘটুক না কেন, এনার প্রথম যে রিয়াক্টটা হবে একটু ক্রোধের মাধ্যমে। তুমি খুঁজছো এবারে কার উপর ক্রোধ করবেন। হ্যাঁ, হতে পারে বাবা মার উপর, হতে পারে স্বামী স্ত্রীর উপর, হতে পারে তার ক্লায়েন্টের উপর, হতে পারে তার খরিদ্দারের উপর। ঘটনাটা হচ্ছে যে কথাটায় অন্য কেউ কোনোভাবে রাগ করছে না, উনি কিন্তু রেগে যাবেন। এবং সেটা কবে রাগ করছেন বা কোন সিচুয়েশনে বা কার উপরে হবে সেটা ওনার দশা অন্তর্দশাটা সেটা ডিপেন্ড আলাদা কথা। করছে। এর প্রাবল্যতাটা বাড়বে, ওটা কিন্তু থাকছে একটা লেভেলে, থাকছে সারা জীবন। প্রাবল্যতাটা বাড়বে বা প্রকাশটা অধিক হবে, দেখবে অধিক হবে। যেরকম একটা উদাহরণ দিলে ভালো হয়, কালমেঘ। কালমেঘ অমনি তুমি একটু দেখবে চেবাবে তেতো, কিন্তু এই কালমেঘকে যখন ছেঁচে দেবে না, তার তীব্রতাটা আরও বৃদ্ধি পেয়ে যাবে, একদম কড়কড়ে তেতো হয়ে যাবে। সেরকম যে ওর একটা এরকম ভাব থাকবে মনের মধ্যে, একটা ক্রোধী ক্রোধী ভাব, কিন্তু এর প্রবল তীব্রতা বৃদ্ধি পাবে যখন রাহুর দশা বা অন্তর্দশা চলবে। হ্যাঁ, এবং আমি সেই যে দশা অন্তর্দশার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু খুব কঠিন জায়গা একজন হ্যাঁ মানুষের জীবনে। হ্যাঁ হ্যাঁ, একজন মানুষের জীবনে সেই জায়গাগুলো খুব কঠিন জায়গা। একদম। সেই জায়গাগুলোতে যদি আপনি ঠিকঠাক রিয়েক্ট না করতে পারেন, যেমন জীবনে সফলতা পেতে গেলে আপনাকে সঠিক স্থানে, সঠিক মানুষের সাথে, সঠিক ভাষা এবং সঠিক আপনার দৃষ্টিভঙ্গি, কর্ম ইত্যাদি ইত্যাদি, দেওয়া নেওয়া, ওই সমস্তগুলো যদি সঠিক বসে, তাহলেই কিন্তু পুরোটা সফল হয়, পুরো কর্মটা সফল হয়। আজকের এই এপিসোডের জায়গা থেকে আমি আপনাদের কাছে আরও একটি বার্তা সম্পর্কে আমি গোবিন্দবাবুর মুখ থেকেই আপনাদের কাছে আমি পরিষ্কার করানোর চেষ্টা করব। কোনো ধনু লগ্নের জাতক বা জাতিকা, তিনি তার 30 বছর বয়সে, আমি কমেন্ট দেখে দেখে এগুলো কমেন্টকে সামারাইজ করে করে বলছি, 30 বছর বয়সে তার বিবাহ হয়েছে। বিবাহের পর দেখা যাচ্ছে তার সেই সংসার 6 মাস যেতে না যেতে ভেঙে গেল। তাহলে সেই যে সংসার ভাঙলো, এক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ ধরো তার লগ্নে আছে, তাহলে ঠিক কেমন ভাবে এলো, বা তুমি তাকে সপ্তমের দিকেও নিয়ে যেতে পারো। আমি বলছি লগ্নে ধরে নিয়েই বলছি। বেশ, লগ্নের গুরুচণ্ডাল যদি হয়, তাহলে লগ্নে রাহু মানে সপ্তমে কেতু বসে আছে, তার অঙ্ক বলছে। ঠিক, জন্মছকে উনি তাই পাবেন। প্রথমেই ওকে বিবাহ বিলম্বিত করাবে, বিবাহে বাধা দেবে, নাম্বার 1। নাম্বার 2, উনার সপ্তমে কেতু, পত্নী স্থান বা প্রতিস্থানে, ওখানে কেতু থাকা মানে কোনো একটা গুপ্ত ইন্ধন কাজ করবে ওনার পার্টনারের প্রতি। কেউ মন্ত্রণা দেবে, গুপ্তভাবে তাকে বোঝাবে, কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে, স্বামীর সম্বন্ধীয় বা পরিবার সম্বন্ধীয় বিষয়ে, যেটা এ প্রচণ্ড রেগে যাবে। এর তো চরিত্রটা রাগা, প্রচণ্ড রেগে যাবে, দুজনের মধ্যে ফাইট শুরু হবে, সেখান থেকে দূরত্ব তৈরি হবে। আমি এইটা থেকে বলবো না যে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, এটা বলবো না, কিন্তু দূরত্ব তৈরি হবে বলছি, দ্বন্দ্ব আসছে, দ্বন্দ্ব থাকবে বলছি, এবং একটা গুপ্ত মন্ত্রণা থাকছে পেছনে, কেউ না কেউ দিচ্ছে, দুই পক্ষেই থাকবে নাকি, না যে কোনো না এক না না। পক্ষে? ওনার সপ্তম মানে কি, পত্নী বা পতি, তিনি কারুর একটা মন্ত্র পাচ্ছেন। আচ্ছা, তিনি কারোর কাছে কান পেতে মন্ত্র পাচ্ছেন, তিনি পাচ্ছেন, বা উপযাচক হয়েও কেউ আসতে পারে। আচ্ছা, তাকে উপযাচক হয়ে কেউ হ্যাঁ, দিচ্ছে। অনেক জ্ঞানদানের লোক প্রচুর, মানে তোমার ক্ষতি করার জন্য। যে মতে নাশ জীব প্রাণী, বুদ্ধি দিয়ন্তি পেঁচা শুনি, এটা আমার কথা নয়, উড়িয়া ভাগবতের কথা। আচ্ছা, মানে কি এটার মানে? এটা একটা ধর্মগ্রন্থের কথা, মানে উড়িষ্যার একটা ধর্মগ্রন্থে এটা লেখা আছে যে যে মতে নাশ জীব প্রাণী, বুদ্ধি দিয়ন্তি পেঁচা শুনি। আপনাকে নাশ করার জন্য এসে বুদ্ধি দেওয়ার লোক রেডি আছে, ওকে পেঁচা শুনি বলা হয়েছে আর কি। পেঁচা শুনি বলতে একটা ভূত বলা হয় এটাকে। আচ্ছা, যে মতে নাশ জীব প্রাণী, বুদ্ধি দিয়ন্তি পেঁচা শুনি। কত পেঁচা শুনি পৌঁছে যাবে বুদ্ধি দেওয়ার জন্য, আর এটা দিতে গেলে তো পয়সা খরচ হয় না, বেশ বিনা পয়সায় দেওয়া যায়। আচ্ছা, বেশ। তো মোটামুটি এখান থেকে বেরোনোর বা সমাধানের যে পথ, হ্যাঁ, সেটা কি রকম ভাবে? কুণ্ডলী দেখে বিচার করতে হবে,
কুণ্ডলী দেখার দরকার আছে। প্রথমেই বলবো, লগ্নে থাকলে তো ওনার আগে গুরুচণ্ডালীর একটা সমাধান দরকার, বিচার করে কাকে ঠিক। কতটা করা হবে। প্লাস প্রকৃতপক্ষে যদি তার পতি পত্নীর সাথে দ্বন্দ্ব চলছে, সেটাকে ঠিক করে নিতে হবে, সেটা দেখার দরকার আছে। নাহলে জীবন ছাড়খাড় হয়ে যাবে ভাই। 3-4টে বিষয়ের ওপর আমাদের জীবনটা দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে জন্মালাম, কতটা সুস্থভাবে থাকলাম সারা জীবন, এটা একটা দিক। তারপর আমি কতটা সুশিক্ষা গ্রহণ করলাম, সেটা একটা দিক। তারপর আমি কর্মজগতে ঢুকলাম, কতটা ঠিকঠাক করতে পারলাম, সেটা একটা ঠিক। তারপরে আমার দাম্পত্য বিবাহ এ নিয়ে, পরিবার পরিজন নিয়ে একটা সুখে বসবাস। তারপর তো সবাইকে মরতে হবে, যেতে হবে, সেটা তো আলাদা কথা। তাইলে আপাতত এই কয়েকটা জায়গাকে যদি ঠিকভাবে না দেখা হয় না, তাইলে কোনো একটা দিক যখন অধরা থেকে যাবে, জীবনটা মনে হবে পূর্ণ হলো না। না না, এই পূর্ণতার যে জায়গাটা, সেটা তো নির্দেশ করে তোমার পঞ্চম স্থান, পঞ্চমের যে জায়গা। না, সেটা প্রতিষ্ঠার জায়গা। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বলছি। প্রতিষ্ঠা বলতে আজ সেটা যদি তো একটা মানুষ যদি সামান্য প্রতিষ্ঠা না পায়, হ্যাঁ, এই প্রতিষ্ঠা পেতে 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 পেতেই তো প্রতিষ্ঠাটা মানে ঘোড়াটা পূর্ণ হচ্ছে। ও তো রিপিটেটিভ ব্যাপার পূর্ণতাটা। প্রতিষ্ঠার জায়গা বা এই পঞ্চম ঘর থেকে কি কি কারকতা দেয়, আগে সেটা একটু, কত প্রকার ফলদান করে এবং গুরুচণ্ডাল দোষ দেন পরে কি কি দেবে, হ্যাঁ, এটা এটা বিস্তারিত প্রথমেই ব্যাখ্যা সহ। একদম প্রথমে এখান থেকে আমরা একটা উচ্চ শিক্ষাটা আলোচনা করব। এর চেয়ে যদি অধিক উচ্চই যেতে হয়, তার সাথে নবমের কানেকশন আবার বিবেচনা করব। উচ্চ বলতে স্নাতক স্তর থেকে উপরের দিকটা। তারপরে আবার রিসার্চ ফিসার্চ যেতে হলে নবমের সাথে কানেকশনটা দেখতে হবে আমাকে। তাহলে উচ্চ শিক্ষাটা ধরেই হাঁটছি। আচ্ছা, বুদ্ধি পঞ্চম থেকে ধরা হবে। আচ্ছা, প্রেম পঞ্চম থেকে ধরা হবে। সাফল্য বা প্রতিষ্ঠা পঞ্চম থেকে ধরা হবে। সন্তান পঞ্চম থেকে ভাবতে হবে। আপাতত গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাকে বললাম, এগুলো বিবেচনা হবে। এবারে গুরুচণ্ডালের হ্যাঁ, নিরিখে কি হবে? গুরুচণ্ডাল। সন্তান যদি হয়ে গিয়ে থাকে, সে সন্তান বেগরবাই করবে, কথা শুনবে না। মানে অনেকের সন্তান ধূর্ত প্রকৃতির হয়ে যায়, তো হবে। সন্তান যদি না নিয়ে থাকেন, নেওয়ার ক্ষেত্রে বিলম্বতা আসতে পারে, আসার ক্ষেত্রে বাধা হতে পারে। এবারে প্রেমের ক্ষেত্রে প্রেম টিকবে না, অহরহ এই প্রেম আসছে, সেই প্রেম যাচ্ছে, এই এলো সেই গেল, এরকম একটা না ঘটনা না, ঘটবে। কিছু ভালো তো কিছু দেবে আবার নাকি? বলি, যদি পঞ্চমপতি সপ্তমে থেকে যায়, সেই প্রেমটা বিয়েতে পরিণত হবে। হ্যাঁ, সেটাই বলছি, আমি ভালো ভালো যদি কিছু আরে থাকে। তুমি তো বললো ওইখানে গুরুচণ্ডালী কি ফল দেয়, তোমাকে তো আলাদা কম্বিনেশন তো তুমি বলো নি। এবারে আমাকে বলতে হচ্ছে কি, এখানে গুরুচণ্ডালী হলে এই ফল দেবে। আবার যদি এর পঞ্চমপতি সপ্তমে যায়, তাহলে প্রেমটা বিবাহে পরিণত হবে। এবারে পঞ্চমপতি কোথায় গেছে, সেটা তো কুণ্ডলী ছাড়া আমি বুঝতে পারবো না, না? না, সেটা ঠিক কথা, সেটাও ঠিক কথা। আচ্ছা, উচ্চশিক্ষায় বাধা দেবে, ঠিক। শিক্ষকের সাথে বনিবনার অভাব ঘটে যাবে, পড়াশোনায় বিঘ্নতা আসবে। বোঝা গেল জিনিসটা? তাহলে এগুলো ঘটার সাথে সাথে তাহলে তো প্রতিষ্ঠা ঠিক পাওয়া হলো না। হ্যাঁ, মানে এমন প্রচুর মানুষ, প্রচুর মানে কি বলবো, মানুষ, প্রতিভাবান মানুষ, হ্যাঁ, তারা তাদের জীবন থেকে হারিয়ে যায়। হুম, যে ধরো ক্লাস 11-12 সেই সময় পড়াকালীন অঙ্কে তুখর ছিল, হুম, মানে মাস্টারমশাইরা তাকে আলাদা চোখে দেখতো এবং সে তার যোগ্য ছিল, ঠিক। সেই স্বপ্নগুলো তো কোথায় যেন ভেসে চলে যায়। হুম। কোনো না কোনো কাজ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য করতে হয়। কেউ কোনো কোনো কাজ তার নিজের খুশি দিয়ে করতে পারে, হ্যাঁ, কিন্তু প্যাথেটিক ব্যাপারটা হয় যে কর্মটি করে রোজগার করতে হচ্ছে, হুম, সেই কর্মটি তার খুশির কর্ম নয়, না, তাকে বাধ্য হতে হয়েছে, হুম, খুশিতে কনভার্ট করতে হয়েছে। হুম, কোথাও সেটা চুবতে থাকে, হুম, পিঞ্চ হতে থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। একে একে দায়িত্বভার নানান কিছু মাথার ভেতর আসতে থাকে, সাংসারিক জীবন যোগ হতে থাকে। সেখান থেকে দুটি মানুষ, তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি যদি সামান্যও হয়, তখন এদিকে যে দুজনে ভরে পড়ে আছে না নিজের নিজের ভার নিয়ে, তখন ছিটকে চলে যাওয়া স্বাভাবিক। বা ওভার রিয়েকশন সেইগুলো চলে আসে। তো আমার মনে হয় যে সত্যি গুরুচণ্ডাল এই যে দোষ, এ মানুষের, যে কোনো মানুষের জীবনের, যার জন্মছকে আছে তার ক্ষেত্রে এটা একটা বড় অভিশাপ। যার আছে, যার আছে, তিনি উপলব্ধি করতে পেরেছেন, বা অনেক সময় পারেন না। না না, বেশিরভাগ ক্ষেত্রে তো পারবেই না। কারণ তিনি জীবন রাখছেন, সায়ান্নে গিয়ে পারতে পারে। তিনি কি হয়েছে,
যে তিনি দেখাচ্ছেন আমি ঠিক, এটা করার জন্য তো দ্বন্দ্ব, আমি ঠিক, এটাকে প্রতিষ্ঠা করার জন্যই তিনি ঝগড়া করুন, মারামারি করুন, গন্ডগোল করুন। কেন হয়? তুমি একটা জিনিস ভেঙে ফেলেছো, তুমি যদি বোঝো যে আমি ভেঙে ফেলেছি, এটা ত্রুটি হয়েছে, আমার ধরার হোক, অসাবধানতার কারণে হোক আমার ত্রুটি হয়েছে, তাহলে তো ঝগড়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু তুমি ভেঙেছো, ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত ভেঙেছো, তারপর যদি সেটা নিয়ে তুমি দরবারি করো, কে এখানে রেখেছিল, কেন এখানে রেখেছিল, এটার গায়ে কে তেল বুলিয়েছিল, এটা কেন কাঁচের রাখা হলো, প্লাস্টিকের রাখা হলো না কেন, মানে তা আবার টেবিলের উপর রাখতে হলো কেন, মানে তুমি যদি এটা নিয়ে যুক্তি দাঁড় করো, তখন তো তোমার প্রতিপক্ষ সে তো বলবে আরে ভাই সবই ঠিক আছে, তুমি কেন দেখলে না, এটা তো রাস্তায় নেই, সাইডে ছিল, তুমি ওখানে গিয়ে ভাঙলে কেন, সাবধানতা অবলম্বন করলে না কেন, কোনো কথা শুনবো না। বহু ভালো ভালো সম্পর্ক, মানে যে সম্পর্ক না লোকেদের চোখে লেগে যায়, হ্যাঁ, এমন বহু প্রেমিক প্রেমিকা আছেন, তারা প্রোগ্রাম দেখছেন, যাদের সম্পর্ক বাকিদের চোখে লেগে যাওয়ার মতো ছিল, হুম, এরই জন্য রসাতলে গেছে। এই গুরুচণ্ডালীর, এই গুরুচণ্ডালের জন্যই কিন্তু রসাতলে গেছে। আচ্ছা তোমাকে একটা কম্বিনেশন বলি, হ্যাঁ প্লিজ। এই পঞ্চমে ধরো গুরুচণ্ডালী তো হয়েছে, আচ্ছা এই জায়গায় খালি শুক্রকে নিয়ে চলে আসো, শুক্র রাহু, মানে কথাবার্তায় প্রেম যেন এগিয়ে আসবে, এদের কথা লালিত্য এমন ছটা, আর রাহু আছে মানে ছলনা, এমন ভাব দেখাবে, প্রেম কিন্তু প্রেম নিবেদন করার জন্য লোকে হাজির হয়ে যাবে। কিন্তু এই কম্বিনেশনে দেখো, এই শুক্র ষষ্ঠ থেকে গিয়ে বসে গেছে। হ্যাঁ, আচ্ছা এবারে কি হলো না, প্রেম তো হয়ে গেল, প্রেমের পর ধরলাম মঙ্গল এসে সপ্তমে ঢুকে গেল, বিয়েটাও হয়ে গেল, তারপর শুক্র তার প্রভাব দেখাতে শুরু করে দিল, আর রাহু তার প্রভাব দেখাতে শুরু করে দিল, যে যার তো একটা জায়গা আছে, যে যার দশা অন্তর্দশায় খেলা শুরু করলো, সাধারণত বিয়েতে আসে না, ওই প্রেমের ক্ষেত্রেই ধ্বংস হয়ে যায় প্রেমটা, কথাটা বুঝলে? এবারে কি হয়, খেলাটা যে যার দশা অন্তর্দশা, এমনকি গুরুচণ্ডালীর ক্ষেত্রে প্রত্যন্তর্দশা পর্যন্ত কাজ করে দেখা গেছে, ধ্বংস তো হবেই। হ্যাঁ, মানে চোখে লেগে যাওয়া সম্পর্কগুলো যখন ভেঙে যাচ্ছে, হ্যাঁ, দুটো মানুষেরই পরে কিন্তু মনে হয়, মানে একটা মানুষের তার পরে মনে হয় যে ভাই আমি তো সামনের মানুষটাকে আমার মতো করে যুদ্ধ করতে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা বুঝে উঠতে উঠতে মোটামুটি কারোর 5 বছর সময় লাগে, কারোর 10 বছর লাগে। হ্যাঁ, হ্যাঁ, যে যার ভেতরে প্রাণ শক্তি অনুযায়ী তিনি উপলব্ধি করেন, কেউ আবার চিতায় ওঠার আগেও হয়তো করে উঠতে পারেন না। হ্যাঁ, কারু কারু ক্ষেত্রে দিনমণি অস্তাচলে চলে যাওয়ার পর ভাবোদয় হয়, হ্যাঁ, তো সেগুলো জীবন বলে লাভ বড় নেই। বৈচিত্র্যময়, হ্যাঁ, জীবন বড় সুন্দর, হ্যাঁ, জীবন বড় সুন্দর। একটু থেমে থেমে দেখার দরকার পড়ে, হুম, থেমে থেমে দেখার দরকার পড়ে। এবং বিশেষ করে যখন আপনি এই যে ধরুন আমাদের কাছ থেকে যদি আপনার মনে হচ্ছে যে না আমি একটু পরামর্শ নেব, তাহলে আপনি না মানে খুব বেশি বানানো কথাবার্তা আমাদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন না। কেননা এক হচ্ছে আমরা বলি না, আর যখন আমরা নিজেরাই সেটাতে প্রতিরোধ করব, আপনার মনে হবে যে না আমাকে কেন বলছে না। বানানো কথাবার্তা আমরা বলি না। আমাদের জ্ঞান গরিমা একটু অল্প স্বল্প হতেই পারে, জ্ঞান অল্প হতে পারে, কিন্তু চেষ্টা করি যে হ্যাঁ অ্যাজ ইট যা আছে সেটা নিয়ে বলা হোক। গুরুচণ্ডাল এই যে দোষ, এটা সত্যিই দোষের জায়গা, এটা সত্যিই দোষের জায়গা, একে অতিক্রম করতে হবে। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, এনাদের জীবন সাপেক্ষে, ধনু লগ্ন বা ধনু রাশির জীবন সাপেক্ষে, কেননা কালপুরুষ রাশিচক্রের এটা নবম জায়গা, খুব ভাইটাল জায়গা, ভাইটাল জায়গা, ঠিকই বলেছো। পুরো মেরুদণ্ড এনাদের জীবন। সারা জীবনের জন্য আপনাদের এই প্রশ্নটা কাজে লাগবে। আর আমি একটা সারা জীবনের জন্য পরামর্শ দেব। আচ্ছা, তাহলে আগে তোমার পরামর্শটাই তুমি দিয়ে দাও নাকি, না, তারপরে আমি প্রশ্ন করলে তুমি সেদিকে উত্তরে আচ্ছা, যাবে। আমি প্রথম পরামর্শ দেব যাদের গুরুচণ্ডাল যোগ আছে, যে ঘরেই থাক, প্রথমত আপনি সারাদিনে কি করলেন, যাই করুন খারাপ ভালো, সন্ধ্যার সময় বা রাত্রিতে নিরিবিলিতে আপনি আপনার বিছানায় বসে একবার ভাবুন কি কোনটাকে গুরুত্ব দেবেন, না কার সাথে আমি ঝগড়া করেছি, কার সাথে খারাপ ব্যবহার করেছি, ভালো ব্যবহারটা ভাবার দরকার নেই, এবং সেইখানে আরেকবার ভাবুন
এটা কি না করলে হতো না? কথাটা বোঝা গেল? আচ্ছা, যদি না করতাম তাইলে কি ফল হতো? করেছো বলে তো একটা ফল পেয়ে গেছো, সঙ্গে সঙ্গে, খারাপ ভালো যাই হোক। না করলে কি ফল হতো? এটাকে একবার ভাবুন, 1 থেকে 2 থেকে 5 ভাবার পর না, এই ভাবনাটা বৃহস্পতির শক্তিটাকে জাগরিত করবে, রাহুর শক্তিটাকে অনেকটা ভাবনাবোধের মধ্যে কমাবে। ঠিক ঠিক ভাবতে হবে। আমি আচ্ছা, বেশ। আমার প্রশ্নের জায়গাটায় আমি চলে যাই। হ্যাঁ, এনাদের তো পুরো মেরুদণ্ডের জায়গা, নবমের জায়গা। নবমের জায়গা, ভাগ্যস্থল, ধর্মস্থল, একদম একদম স্বাভাবিক। সবটাই। এদের এই যে গুরুচণ্ডালের যে প্রভাব, সেই গুরুচণ্ডালের প্রভাব থেকে তুমি বেরোনোর জন্য একটা রাস্তা বলেছো, বাট আমার প্রশ্নটা যেটা সেটা খুব স্পেসিফিক, বাট সারা জীবনের জন্য। এনাদের নিজেদের এই গুরুচণ্ডাল দোষটাকে কিভাবে নিজেদের জীবন থেকে সরানো দরকার, এবং সেটা কিন্তু ওনাদের কর্মের মাধ্যমে না, সেটা ওনাদের, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ওনাদের চিন্তা ভাবনার মাধ্যমে, থট প্রসেসের মাধ্যমে। ঠিক আছে? তুমি বলছো যে ভাই তুমি খাতায় লিপিবদ্ধ করো, যতই লিপিবদ্ধ হোক না কেন, হিট অফ দ্য মোমেন্টেই কিন্তু সব ঘটনাগুলো ঘটে। যেও রেগে যাচ্ছে সেও ভাবছে যে না না আমি রাখবো না, কিন্তু তারও বারবার আর রাখতে ভালো লাগছে না, রিয়াকশন দিতেই ভালো লাগছে না, কিন্তু সামনের মানুষটা এমন করে তাতিয়ে 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 ফাড়াক করে দিল কানের গোড়ায়, ব্যাস। তো হিট অফ দ্য মোমেন্টেই হয় সব কিছুটা। এনাদের চিন্তা ভাবনার স্তরে কোন দৃষ্টিকোণে দেখা দরকার? কেননা যার এই বৃহস্পতি আর রাহু এক জায়গায় আছে, উনি নিজে প্রতিকারের দিকে এগোবেন না, না, রাহু প্রতিকার থাকলে গ্রহণ করার দিকে এগোবেন না, কেননা এনার শরীরই হচ্ছে বৃহস্পতি। একে বাধা দেবে, প্রথমত বাধা দেবে রাহু ভাই, প্রত্যেকটা প্রতিকারের। হ্যাঁ, রাহু যেহেতু বাধা দেয়, তো প্রতিকারটাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখা একে দরকার? এক কথায় বলি, আপনি যদি ঠিক করাতে চান না, সময় নিয়ে ঠিক করাতে চাইলে রাহু করতে দেবে না। আমি এটা বহু পরীক্ষা করে দেখেছি। এটা যে প্রতিকার করাবেন, আমি তো প্রথমেই বললাম নিজে নিজে কিভাবে উত্তরিত হবেন, একটা প্রসেস দিলাম না। তারপরে না পারলে আপনাকে এর প্রতিকার করাতে হবে, কিন্তু রাহু আপনাকে প্রতিকার নিতে দেবে না। কখন দেবে না? আপনি যদি ভাবার সময় নেন যে আমি ভাবি নেব কিনা, তাইলে রাহু সেখানে প্রচুর পরিমাণে প্রবেশ করে যাবে, দিয়ে নেগেটিভ দিকটাকেই আনাবে। অর্থাৎ নিয়ে নিলে তো রাহু প্রশমিত হয়ে গেল, সে তো তার প্রভাবটা রাখতে পারলো না, তখনই সে নিতে বাধা দেবে। আপনি যদি প্রতিকার নিয়ে নেন তাহলে তো আপনি আপনার জীবনে অতীত থেকে আজ অবধি পর্যন্ত যে যে ক্রিয়াকর্ম আপনার দ্বারা এই পৃথিবীতে সূচিত হয়ে গেছে, ঘটিত হয়ে গেছে, যেগুলোর জন্য আপনি অন্যকে দায়ী করেছেন বা অন্যকে দায় করা হয়েছে, কোর্ট করেছে, আপনার পরিচিত মানুষজন বলেছে যে না ও দায়ী, তুমি দায়ী নয়, তুমি শোনা, ইত্যাদি ইত্যাদি। তো মুদ্রা বিষয় হচ্ছে যে যা যা কিছু অতীত থেকে আজ পর্যন্ত ঘটেছে, সেই সমস্ত ঘটনার অভিমুখটা তো বদলে যায় তাহলে। হ্যাঁ, তো সেই কারণেই রাহু এই ইলুয়েশনটা তৈরি করছে আপনাদের সারা জীবনের নিরিখে। কিন্তু এই প্রশ্নটা আমি করেছি এই কারণেই, কেননা 55 বছর বয়সে গিয়েও বা 65 বছর বয়সে গিয়েও আমি কাউকে বলতে শুনছি যে না এবার এবার আমাকে জীবনে একটু সিরিয়াস হতে হবে, আমি জীবনকে সেইভাবে গোছাতে চাই। জীবন পুরো ছড়িয়ে গেছে, বহু আছে বহু প্রচুর। কিছু করে ফেলেছি জীবনে, এবার আমি একটু ঠিক হই। শোধরাতে চাই, নিজেকে শোধরাতে চাই, হ্যাঁ আমি মানে অনেকের কাছে শুনেছি। হ্যাঁ, নিজেকে তিনি খুঁজে পেতে চাইছেন। হ্যাঁ। এটা খুব প্যাথেটিক ব্যাপার। ওই যে ভাবোদয়টা অনেক বিলম্বে। এটা খুব প্যাথেটিক ব্যাপার, কেননা ধরো তোমার বয়স আমার বয়সের মধ্যে ফারাক আছে 20 বছর। এখন তোমার আজকে যেটা চিন্তা ভাবনা হচ্ছে, তুমি যদি আমাকে বলে দাও যে প্রদীপ এই দিকটা খেয়াল রেখো, তাহলে আমার কাছে 20টা বছর আছে। হ্যাঁ, অবশ্যই। আমি একটা হিসেব করছিলাম, আমি এটা দিয়ে কমপ্লিট করব, অনেক বড় এপিসোড হয়ে যাচ্ছে। একটা হিসেব করছিলাম, একটা মানুষ যদি 75 বছর বাঁচে, 75 ইন্টু 365 ইন্টু যদি 24 দিয়ে গুণ করা হয়, যে 24 ঘন্টা, তাহলে মোটামুটি 6,75,000 ঘন্টার মতো করে তার জীবন। তবু জীবন সায়ান্নে গিয়ে একটা মানুষকে দেখা যায় যে তিনি তার চিতার কাঠ, সেই কাঠের পয়সা নেই, বা তার শেষ বয়সে গিয়ে কিছু নেই। তো ঘন্টায় 1 টাকা করে জমাতে পারলে তো 6,75,000 টাকা বালিশের তলা থেকে পাওয়া যেত, খাটের তলা থেকে পাওয়া যেত। ক্যালকুলেটর এটা বলে, রাহু এটাও দেখায় যে আরে চিন্তার কোনো কারণ নেই, ও গোবিন্দবাবু যাই বলুক, তুমি 1 টাকা করে জমাও, তুমি যেদিন
যাবে সেদিন তোমার খাটের তলায় 6,75,000 থাকবে, কিন্তু থাকে না, এটাও সত্য। তাহলে আসল সত্য কোনটা আপনারা খুঁজুন। বাকি যারা জানতে চাইবে তার জীবনের আসল সত্য আছে গোবিন্দবাবু। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাই। বাকি চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশন আপনারা যত করবেন আমার প্রোগ্রাম করতে তত ভালো লাগে। নমস্কার, আগামী এপিসোডে দেখা হচ্ছে, ভালো থাকুন, নমস্কার। নর্মাদি হাস।